বাংলা বরক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,08,479 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,0419 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 5,834 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 64,74,124 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 3,82,914 জনের। অন্যদিকে আসামে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ অব্যাহত। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,672 জনে। এদিকে পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 6,168 জনে এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 335 জনের। অপরদিকে মহারাষ্ট্রে আছড়ে পড়ল বিধ্বংসী সাইক্লোন নিসর্গ। আগামী কয়েক ঘন্টা চলবে প্রবল তাণ্ডব। অন্যদিকে পিএম কেয়ার্স ফান্ড থেকে পরিযায়ীদের অ্যাকাউন্টে পাঠানো হোক 10,000 টাকা, আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ত্রিপুরায় বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত আরও 48 জন, সংখ্যা বেড়ে 471 জনে। অন্যদিকে আমফানের তাণ্ডব দেখতে কাল পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অপরদিকে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত কলকাতা পুলিশের 38 জন, উদ্বিগ্ন লালবাজার। অন্যদিকে দেশের নাম ভারত না ইন্ডিয়া, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু করার নেই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিকে দেশে আক্রান্তের সংখ্যা এবার 2 লক্ষ ছাড়িয়ে গেল, মৃতদের 50%ই 60 ঊর্ধ্ব। অপরদিকে দেশে প্রতিদিন 1,20,000 কোভিড-19 পরীক্ষা হচ্ছে, জানালো ICMR। অন্যদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 2,695 জন এবং নতুন করে মৃত্যু হয়েছে 37 জনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে G7 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে ইন্দো চীন দ্বৈরথ, সীমান্ত থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার শুরু করল দুই দেশই। এবং সর্বশেষ জানিয়ে দেব, লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে শনিবার বৈঠকে ভারত চীন সেনা। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,08,456 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,412 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 5,833 জনের। সুতরাং এখনও 1,02,200 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে আলিবাগে নিসর্গের তাণ্ডব শুরু। ঝড়ের ধাক্কায় বেসামাল মুম্বাইও, আছড়ে পড়ল সুপার সাইক্লোন নিসর্গ। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মুম্বাইয়ের কাছে রায়গড় জেলার আলিবাগের রত্নগিরিতে ল্যান্ডফল হয়েছে। চলছে প্রবল তাণ্ডব, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের ধাক্কায় সমুদ্র উত্তাল। সব মিলিয়ে আতঙ্কের প্রহর কাটাচ্ছে মুম্বাইকাররা। আগামী 3 ঘন্টা এই তাণ্ডব চলবে বলে খবর। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর গতি অনেকটাই কমবে। বিপর্যয় সামাল দিতে তৈরি প্রশাসনও। ঘড়ির কাঁটা যখন 1টার গড় পেরিয়েছে, পূর্বাভাস মতোই 120 কিলোমিটার বেগে মুম্বাইয়ের কাছে আছড়ে পড়ে সুপার সাইক্লোন। হাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের চুক ইতিমধ্যে স্থলভাগে ঢুকে পড়েছে, চলছে তাণ্ডব। আগামী 3 ঘন্টা বাণিজ্য নগরী ও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাবে বলে খবর। চলবে প্রবল বৃষ্টিও। বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের রত্নগিরি, পানাজি, গুজরাটের উপকূলেও। তারপর ধীরে ধীরে মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তবে আশঙ্কার চেয়ে খানিকটা কম প্রভাব ফেলবে গুজরাট উপকূলে বলেই ধারণা আবহাওয়াবিদদের। কারণ সময়ের সঙ্গে সঙ্গে শক্তিক্ষয় হবে এই ঝড়ের। ইতিমধ্যে আলিবাগ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। বহু কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে বহু গাছগাছালি, বহু গাড়ির উপর গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাইরাজগুলির কাচের জানালা ভেঙে চৌচির হয়েছে। উত্তাল হয়েছে সমুদ্র, বেড়েছে ঢেউয়ের উচ্চতা। কয়েক ফুট উঁচু ঢেউ এসে সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা জাহাজগুলির। ঢেউয়ের ধাক্কায় কার্যত বেসামাল হয়ে পড়েছে জাহাজগুলি। প্রশাসনিক সূত্রে খবর, মহারাষ্ট্রের আসন্ন বিপর্যয় মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 20টি দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মুম্বাইয়ে 8টি দল রয়েছে। সমুদ্র উপকূল বরাবর অতন্দ্র প্রহারায় রয়েছেন তারা।
অপরদিকে পিএম কেয়ার্স থেকে পরিযায়ীদের অ্যাকাউন্টে পাঠানো হোক 10,000 টাকা আর্জি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার সংক্রমণ রুখতে টানা লকডাউনে চূড়ান্ত আর্থিক সংকটে পরিযায়ী শ্রমিকরা, অবিলম্বে সাহায্যের প্রয়োজন তাদের। তাই কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিক পিছু অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠানোর আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ইচ্ছে থাকলেও রাজ্যের সঙ্গতি নেই। এই পরিস্থিতিতে কেন্দ্র পাশে দাঁড়ালে পরিযায়ী শ্রমিকরা উপকৃত হবেন। পিএম কেয়ার্স থেকে পরিযায়ী ও অসংগঠিত শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে পাঠানোর আর্জিও জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। বিজেপির কথায়, করোনার সংক্রমণ রুখতে ব্যর্থ রাজ্য আর তা ডাকতে ও পরিযায়ী শ্রমিকদের পাশে পেতেই কেন্দ্রের কাছে এই দাবি করছেন মুখ্যমন্ত্রী। শ্রমিক স্পেশাল ট্রেন প্রসঙ্গে আপত্তিকর মন্তব্যে মানুষের মনে অসন্তোষ তৈরি হয়েছে। সেই জখমে ঔষধ দিতে এই দাবি, এমনটাও মনে করেছেন কেউ কেউ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর। প্রসঙ্গত, এর আগে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আর্জি জানিয়েছিলেন সোনিয়া গান্ধী। অন্যদিকে আমফানের তাণ্ডব দেখতে কাল পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে আসতে চলেছে কেন্দ্রীয় দল। এখন পর্যন্ত যা খবর তাতে দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমা ও উত্তর 24 পরগনার সন্দেশখালী যেতে পারে এই কেন্দ্রীয় দল। সেখানে স্থানীয় প্রশাসনের কর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। রাজ্যের পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল পাঠানো হোক, এই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি মেনে জোড়ের একদিন পরে রাজ্যে এসে প্রধানমন্ত্রী বলে যান, রাজ্যে আসবে কেন্দ্রীয় দল। তারাই এসে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব করবে, তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। গত 22 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আমফান পরিস্থিতি দেখে আর্থিক সহায়তা করে গিয়েছিলেন। সেই দিনই তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সমস্ত ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে জানালে ফের কেন্দ্রীয় সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, আমফানে পশ্চিমবঙ্গের প্রায় 60টি জেলা বিপর্যস্ত হয়েছে। তার মধ্যে 2 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের অবস্থা সবচেয়ে খারাপ। এই দল কতদিন রাজ্যে থাকবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। পাশাপাশি দলে কতজন সদস্য থাকবেন সেটাই খুব একটা স্পষ্ট নয়। রাজ্য সরকারের দাবি, আমফানের জেরে যে ক্ষতি হয়েছে তার মূল্য কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় দল আসার পর সেই ক্ষতিপূরণের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়। অপরদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6,168 জনে এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 335 জনের। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত কলকাতা পুলিশের 38 জন, উদ্বিগ্ন লালাবাজার। ফের কলকাতায় বাড়ল করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই একদিনেই কলকাতা পুলিশের 38 জন পুলিশকর্মী ও অফিসারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। লালবাজারের এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই করোনা আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন হচ্ছেন কমব্যাট ব্যাটালিয়ন ও সশস্ত্র বাহিনীর সদস্য। রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পুলিশকর্মীরাও। এছাড়া পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএসের বেরাকে থাকেন এমন কয়েকজনেরও করোনা ধরা পড়েছে। কয়েকটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সিভিক ভলান্টিয়াররাও। থানার মধ্যে গড়ফা থানার কর্মীরা বেশ আক্রান্ত হয়েছেন। সম্প্রতি পরপর বহু পুলিশকর্মীর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ফলেই আক্রান্তরা ধরা পড়েছেন। আক্রান্ত পুলিশকর্মীদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পুলিশকর্মীদের মধ্যে যাতে অযথা আতঙ্ক সৃষ্টি না হয় তার জন্য পুলিশ কর্তারা প্রত্যেকটি ব্যারাক, থানা ও ট্রাফিক গার্ড পরিদর্শন করছেন। পুলিশকর্মীদের করোনা সম্পর্কে বোঝানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লালবাজারে কর্তব্যরত পুলিশকর্মীরা যাতে সুস্থ থাকেন তার জন্য গেটের কাছে স্যানিটাইজিং টানেল তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে পরিশুদ্ধ হওয়ার পরেই ভিতরে ঢুকতে পারছেন পুলিশকর্মী ও আধিকারিকরা। এতদিন থানা ও গোয়েন্দা বিভাগে কম সংখ্যক পুলিশকর্মীরা আসছিলেন, কারণ দূর বা ভিন জেলা থেকে কর্মীরা আসতে পারছিলেন না। এবার শহরে বাস চালু হয়েছে। অপরদিকে দেশের নাম ভারত না ইন্ডিয়া, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু করার নেই। দেশের নাম শুধু ভারত থাক, বাদ দেওয়া হোক ইন্ডিয়া। সংবিধান সংশোধন করে এই কাজ করা হোক। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় বুধবার দেশের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বুবদে জানিয়েছেন, এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই। সংবিধানে ইন্ডিয়াকে ভারত বলে উল্লেখ করা হয়েছে, তবে আবেদনকারীকে সরকারের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
দিল্লির বাসিন্দা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে দেশের সংবিধানের 1 নম্বর ধারা থেকে ভারত শব্দটি রেখে ইন্ডিয়া শব্দটি বাতিলের আবেদন করেছিলেন। ব্রিটিশ শাসন এবং ঔপনিবেশিকতার যে অতীত ইন্ডিয়া নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তাকে বাতিল করে জাতীয়তাবাদকে প্রাধান্য দিতেই এই প্রস্তাব করেন ওই ব্যক্তি। আদালতের কাছে আবেদনে জানানো হয়েছিল যে ইংরেজি নামটি মুছে ফেলা হলে আমাদের নিজস্ব জাতীয়তাবাদ একটি স্থান পাবে, এটা আগামী প্রজন্মের জন্য গর্বের। ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত শব্দ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষদের লড়াই করে অর্জিত স্বাধীনতাকে মর্যাদা দেবে। তার আগে সরকারের কাছে একটি আবেদনে বলা হয় যে ভারতীয় সংবিধানের নাম এবং অঞ্চল সম্পর্কিত 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইন্ডিয়া নাম বদলে ভারত কিংবা হিন্দুস্তান করা হোক। এমনকি আবেদনে ভারতীয় সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ নিয়ে 1948 সালে সংসদে যে তরজা হয় সেই প্রসঙ্গ এনে বলা হয় যে সেই সময় ইন্ডিয়া নামকে ভারত কিংবা হিন্দুস্তানে পরিবর্তন করার পক্ষেই ছিলেন অনেকেই। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2695 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 55,140 জনে। বাংলাদেশে বর্তমানে আক্রান্তের হার 21.54%। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 746 জন হলো। শনাক্তের তুলনায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের হার 1.35%। মোট 50টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় মোট 12,510টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি বলেন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 470 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 11,590 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। অন্যদিকে ইন্দো চীন দ্বৈরথ সীমান্ত থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার শুরু করল দুই দেশই। প্রায় 3.5 সপ্তাহ ধরে পূর্ব লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনের সেনা। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যেই বেশ কিছু হাতাহাতির ঘটনাও ঘটেছে। মাঝে দুই দেশই সীমান্তে অতিরিক্ত সেনা ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুত করা শুরু করেছিল, ফলে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এরই মাঝে সূত্রের খবর দুই দেশই সীমান্ত থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার শুরু করে দিয়েছে। সরকারি সূত্রের খবর, সীমান্তে স্রেফ কিছু জায়গা থেকেই ভদ্রতার খাতিরে অতিরিক্ত সেনা প্রত্যাহার করেছে দুই দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোটা সীমান্তেই শান্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও গালওয়ান নালা অঞ্চলে দুই দেশেরই কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে, সেখানে চীন ইতিমধ্যেই একটি ঘাঁটি নির্মাণ করেছে, ভারতও পাল্টা ঘাঁটি নির্মাণ করছে। প্রায় 26 দিন ধরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মুখোমুখি দুই দেশের সেনাবাহিনী। সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে তখন কূটনৈতিক স্তরে দুই দেশই কিন্তু সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এরই মাঝে সুর নরম করে চীন। জানানো হয়, ভারত এবং চীন সীমান্তের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, খুব শীঘ্রই সমাধান সূত্র বের করা হবে। চীনের তরফে এই দাবি করেন বিদেশ মুখপাত্র। তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে। দুই দেশ আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করবে। উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। সেই প্রস্তাব ভারত এবং চীন দুই রাষ্ট্রই ফিরিয়ে দিয়েছে। তবে দুই দেশের কূটনৈতিক আলোচনা যে ফলপ্রসূ হচ্ছে তা কিছু অঞ্চল থেকে বাড়তি সেনা প্রত্যাহার থেকে স্পষ্ট। অপরদিকে আমেরিকায় আয়োজিত হতে চলা G7 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এদিন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে G7 ও করোনা ইস্যু নিয়ে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে আমেরিকায় আয়োজিত হতে চলা G7 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে লেখেন, বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের কোভিড পরিস্থিতি এবং অতিমারি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে। সবিস্তারে কথা হয় G7 বৈঠকে আমেরিকার নেতৃত্বদান প্রসঙ্গেও। এছাড়া আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো। উল্লেখ্য, এবছর আমেরিকায় আয়োজিত হতে চলা শিল্প সমৃদ্ধ দেশগুলি G7 জোটের শীর্ষ বৈঠকে ভারত রাখতে চেয়ে আগেই ওই বৈঠক 3 মাস পিছিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে, তবে তার গতি ঠিক কতটা তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে কোভিড-19 পরীক্ষা। বর্তমানে দেশে প্রতিদিন 1,20,000-এর বেশি স্যাম্পল করোনা পরীক্ষা করা হচ্ছে, তেমনটাই জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আরও জানানো হয়েছে, বর্তমানে মোট 476টি সরকারি ল্যাবরেটরির পাশাপাশি 205টি বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষক নিবেদিতা গুপ্ত জানিয়েছেন, আমাদের কাছে 681টি অনুমোদনপ্রাপ্ত ল্যাবরেটরি আছে যেখানে করোনা পরীক্ষা চলছে। 476টি সরকারি ল্যাবরেটরির পাশাপাশি 205টি বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড-19 পরীক্ষা চলছে। জুনের 1 তারিখ অবধি এমন তথ্যই জানা গিয়েছে। বর্তমানে প্রতিদিন আমরা 1,20,000 করোনা পরীক্ষা করছি। করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, লাগাম টানতে চলছে বিভিন্ন প্রচেষ্টা। তেমনি এই মারণব্যাধি সারানোর জন্য খোঁজ চলছে ঔষধের। প্রাথমিকভাবে হাইড্রক্সিক্লোরোকুইনে ভরসা রেখে এবার গিল্ড সায়েন্সেস আইএনসিএস অ্যান্টিভাইরাল ঔষধে অনুমোদন দিয়েছে ভারত সরকার। অ্যান্টিভাইরাল ঔষধ রেমডেসিভির কোভিড-19 রোগীদের সারিয়ে তুলতে আপাতকালীনভাবে সাহায্য করা হবে। এটি প্রথম ঔষধ যা ব্যবহার করে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে কোভিড রোগীদের মধ্যে যথেষ্ট উন্নতি দেখা দিয়েছে। ইউরোপিয়ান এবং সাউথ কোরিয়ান কর্তৃপক্ষের তরফেও রেমডেসিভির ঔষধের খোঁজ চলছে। গত সপ্তাহে সাউথ কোরিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এই ঔষধ আমদানি করতে অনুরোধ জানানো হবে। অন্যদিকে লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে শনিবার বৈঠকে ভারত চীন সেনা। লাদাখে ভারত ও চীন সেনার মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তাপ নিয়ন্ত্রণে আনতে আলোচনার সিদ্ধান্ত নিল দুই প্রতিবেশী রাষ্ট্র। আগামী শনিবার 6 জুন লাদাখ ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হবে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে দুই দেশ। ভারতের তরফে বেজিংয়ের কাছে এই আলোচনার জন্য অনুরোধ জানানো হয় বলে খবর। চীন ভারত সীমান্তে ভারতের অন্তর্গত চুশুল মুলদো এলাকায় এই বৈঠক হবে। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। দুই দেশ যে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে তা পজিটিভ লক্ষণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এর আগে লাদাখ ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার স্থানীয় স্তরে কথা হয়েছে, কিন্তু কোনো বৈঠকেই ফলপ্রসূ কিছু উঠে আসেনি। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর দুই দেশের মধ্যে এক গুরুতর সংঘাত এর আগে দেখা যায়নি। 2017 সালে